আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় যেটা আছে দেখো, পৃথিবী ও মহাকর্ষ। এই অধ্যায়টা নিয়ে আমি আজকে আলোচনা করব যে টপিকসগুলো বা এই অধ্যায়ের শেষে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যেটা জানতে পারবে এবং বলতে পারবে সেটা হলো মহাকর্ষ কি, মহাকর্ষীয় সূত্র, অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ এবং সবশেষে অভিকর্ষ স্তরদের পরিবর্তন। শিক্ষার্থীরা এই পাঠ শেষে এই 5টা টপিকস সম্পর্কে বলতে এবং জানতে পারবে। তাহলে আসো শুরু করা যাক। আজকে প্রথম যেটা আছে দেখো, একটু খেয়াল করে শিখন ফলে মহাকর্ষ। মহাকর্ষ ধারণাটা খুব মজার বিষয়। তোমরা জানো নিউটনের সেই বিখ্যাত যেটা আছে যে উনি হঠাৎ একদিন দেখে কি আপেল গাছ থেকে আপেল পড়তে দেখে, তখন তার মাথায় এরকম চিন্তা হলো, যেটা তোমাদের বইতেই আছে, যে আপেল কেন নিচে মাটিতে পড়লো। তার থেকে উনি গবেষণার মাধ্যমে জানতে পারে যে পৃথিবী সকল বস্তু তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। এরপরে যেটা দেখেন, পৃথিবী না, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই তা একে অপরকে আকর্ষণ করে। তখন থেকেই আমরা এই মহাকর্ষ ধারণাটা আরও ক্লিয়ার হয় যে মহাকর্ষের সংজ্ঞাটা কেমন হয়, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে আকর্ষণ করে, আর যে বলের মাধ্যমে বা যে বলে আকর্ষণ করে সেটা হলো মহাকর্ষ। তাহলে আমরা উদাহরণ বলতে পারি যে দেখো, সূর্য আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণটা, সেটা একটা মহাকর্ষ। যে আকর্ষণ বল কাজ করে সেটা হলো মহাকর্ষ। এরপরে যদি আমি বলি, দেখো বিভিন্ন গ্রহ উপগ্রহের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, বুধ, বৃহস্পতি, সূর্যের সাথে বুধের, এইগুলো সবই মহাকর্ষ। তাহলে সংজ্ঞাটা এমন হয় যে মহাকর্ষটা কাকে বলে, তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বলের মাধ্যমে আকর্ষণ করে সেটাই হলো মহাকর্ষ। এরপরে যেটা আছে মহাকর্ষ সূত্র। এইটার আগে আমি এটা বলে নিই যে অভিকর্ষটা কি, তারপরে মহাকর্ষ সূত্রটা যাই। অভিকর্ষ হলো কি, পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষ। তাহলে আমি এরকম বলতে পারি যে পৃথিবীর সাথে যদি চন্দ্র বলি, তাহলে এটা যে আকর্ষণ বল সেটা হলো মহাকর্ষ, আবার এই পৃথিবীর মধ্যে অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটা হলো অভিকর্ষ। একটু খেয়াল করে দেখো যে পৃথিবী বাদে এখানে অন্য গ্রহগুলো হতে পারে, সেক্ষেত্রে বুধ লেখো। এর ভিতরে যে আকর্ষণটা সেটা হলো মহাকর্ষ। আর পৃথিবী, যেমন পৃথিবীর সাথে অন্য বস্তু, দেখো গাছ থেকে যদি একটা ফল পড়ে, তাহলে ওই গাছের ফলের সাথে পৃথিবীর যে সম্পর্ক সেটা হলো অভিকর্ষ। এটা সহজেই বুঝতে পারলাম। তো এরপরে যে টপিকসটা আছে দেখো, সেটা হলো মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ সূত্রটা কি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণায় একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরবেগ গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তমানুপাতিক। আর এই বস্তুকণা সবসময় সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে দেখো, আমরা যদি একটা চিত্রের মাধ্যমে বুঝি, দেখো তাহলে এখানে আছে একটা ভরের m1 ভরের বস্তু, এখানে m2 ভরের বস্তু, m1 m2। এখন এদের ভিতরে মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হলো d, আর এদের ভিতরে যে আকর্ষণটা সেটা হলো f।
এটা বলার আগে আমি একটু কিছু জানা খুব জরুরি। সেটা হলো দেখো এখানে যে আমি ডিটা লিখছি সেটা হলো কি, ডি মানে হলো দূরত্ব। তাহলে ডি মানে হলো দূরত্ব, এই দূরত্বটা হলো ডিস্টেন্স। ডিস্টেন্স তো ডিস্টেন্স এরপরে যেটা আছে ডিস্টেন্সটা এরকম ডি দ্বারা প্রকাশ করে। এটা একক আমি একটু উপরে লিখে রাখি, দেখো এককটা হবে এর হলো মিটার। এরপরে দেখো ফোর্স, যেটা আমরা বলবো বল। বল মানে হলো ফোর্স, যেটা প্রতীক সাধারণত এফ দ্বারা প্রকাশ করে, প্রতীক এফ। এরপরে আমরা এই বলের একক হবে নিউটন, এন। আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো ভর। ভর মানে হলো মাস, যেটা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করে, একক হবে কেজি। এই বিষয়গুলো আমাদের জানতেই হবে। তো প্রথম যেটা আছে দেখো, তাহলে কি হলো, দূরত্ব মানে ডিস্টেন্স, যেটা ডি দ্বারা আমি প্রকাশ করছি, বল মানে ফোর্স এফ, এখানে নিউটন একক, ভর মানে হলো মাস, আর এখানে এম ছোট হাতের, একক হবে কেজি। শিক্ষার্থীরা দেখো, প্রথম আমাদের যেটা আছে দেখো, যে সূত্রটা কি ছিল, যে এদের ভরের বস্তু কর্ণদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি, আকর্ষণ বল এফ প্রপোর্শনাল m1 m2। তাহলে এদের গুণফলের সমানুপাতিক, এই যে চিহ্নটা এটা অবশ্যই সমানুপাতিক চিহ্ন বোঝানো হয়েছে। তাহলে এখানে m1 m2 এই বিষয়টা কেমন দেখো, এইখানে যদি 10 কেজি ভরের বস্তু হয় আর এইখানে যদি 20 কেজি ভরের বস্তু হয়, তাহলে যদি এই দুটো ভর বাড়ানো হয় বা দ্বিগুণ করা হয়, তাহলে আকর্ষণ বলের মানও দ্বিগুণ বাড়বে। ক্লিয়ার? দেখো আবার বলি, যদি ভর বাড়ানো হয় তাহলে এর আকর্ষণ বলের মানও বাড়বে। 4 গুণ করা হলে আকর্ষণ বল 4 গুণ বাড়বে। এর মানে হলো এর বস্তুর ভরের সাথে এই বলের মানের সমানুপাতিক সম্পর্ক। তাহলে শিক্ষার্থীরা এরপরে যেটা লিখছিলাম দেখো, এরপরে যেটা আছে দূরত্ব এদের বর্গের ব্যস্ত অনুপাতিক। তা আমরা কি লিখতে পারি, এ ব্যস্ত অনুপাতিক 1/d²। তাহলে এইখানে কি হয় দেখো, তাহলে দূরত্ব যদি বেড়ে যায় তাহলে আকর্ষণ বলের মান কমে যাবে। দূরত্ব যদি বেড়ে যায় আকর্ষণ বলের মান কমে যাবে। বিষয়টা যদি আমি আর একটু ক্লিয়ার করি, দেখো এখানে যদি দূরত্ব দ্বিগুণ হয় তাহলে কি হয়, স্কোয়ার করলে 1/4। আর যদি 3 গুণ হয়, 3 পর স্কোয়ার দাও তো 1/9। এর মানে হলো দূরত্ব যদি বাড়ে দ্বিগুণ, তাহলে আকর্ষণ বলের মান হবে 1/4, মানে 1/4। আর যদি 3 গুণ হয়ে যায় তাহলে হবে 1/9। এর মানে হলো আকর্ষণ বলের মান হবে 9/1। আবার যদি মনে করে এখানে আমি 4 দিই, তাহলে কত হলো 1/16। এর মানে হলো দূরত্ব যদি 4 গুণ বাড়ানো হয় তাহলে 16 বা 16/1 আকর্ষণ বল হবে। তাহলে এই দূরত্বের সাথে আকর্ষণ বলের মান, এটা হলো ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। এখন আমার শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। দেখো এরপরে যেটা আছে, যে আমি যদি এই দুইটা একটু কম্বিনেশন করি, দেখো তাহলে কি লিখবো, এফ প্রপোর্শনাল m1 m2/d²। তো ফিজিক্সে এটা তো যেহেতু বিজ্ঞান অষ্টম শ্রেণীর, ফিজিক্সে এই ধ্রুবকটা উঠাতে গেলে, মানে সমান্তরিক চিহ্নটা উঠাতে গেলে আমাদের একটা ধ্রুবক ইউজ করতে হবে। সেটা হলো আমরা লিখতে পারি এফ জি, এইখানে আমরা m2/d²। এইখানে দেখো
এই জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক মানে এইটার মান আছে একটা, দেখো সেটা সাধারণত এইভাবে 6 × 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার ইনভার্স 2। ঠিক আছে, এখন এটা হলো জির মান, যেটা মহাকর্ষীয় ধ্রুবক হিসেবে এই সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য এই জিটা ইউজ করা হয়েছে। যেটা তোমাদের সমস্যা হয় সেটা হলো এইটা কিভাবে আসলো, এই যে এককটা নিউটন মিটার স্কয়ার পার কেজি, এটা কিভাবে আসলো। দেখো আমি যদি এটাকে মুছে দিই, দেখো যদি আমরা এটা বের করতে যাই তাহলে এখানে লিখতে পারি, এইটাই আমি একটু করে লিখি, তাহলে কি হয় দেখো এইখানে, তাহলে আমরা লিখতে পারি জি m1 m2 f d স্কয়ার। জিটা উপরে গেল আর এফ এর সাথে ডি স্কয়ার গুণ করে হলো এফ ডি স্কয়ার, এটা আর গুণ করলাম আর জির সাথে m1 m2। এইবার দেখো আমরা যদি এই জিটা এখানে রেখে দিই তাহলে হয় এফ ডি স্কয়ার বাই m1 m2। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমি একটু আগে লিখছিলাম যেটা বলের একক কি নিউটন, আর ডিস্টেন্সে যেটা একক লিখছিলাম মিটার, যেহেতু স্কয়ার আছে তাহলে মিটার স্কয়ার, আর ভরের একক কি লিখছিলাম কেজি, যেহেতু দুইটা আছে কেজি কেজি গুণ করলে কি হয় কেজি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে দেখো সহজেই আমরা এটা বের করতে পারবো। এইটা দিয়ে তোমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে, যেটা জির মান অবশ্যই তোমাদের লাগবে। এই শিক্ষার্থীরা আমি তোমাদের একটা ম্যাথ যদি এখানে একটু করে দিই, দেখো তাহলে সহজেই আমরা এই আকর্ষণ বলের মান সহজেই বের করতে পারবো। তো আমি যদি এখানে তোমাদের 10 কেজি ভর দিচ্ছি, এখানেও 20 কেজি, অথবা যদি একই ভর দিই 50 কেজি, আর ডিস্টেন্স যদি থাকে ভরের মান দেওয়া থাকবে, ডিস্টেন্সের মান মনে করো 60 সেন্টিমিটার আছে, আর এখানে 10 কেজি এখানে 20 কেজি, আর জির মান তো তুমি জানোই। তাহলে সহজেই আমরা এই সূত্র দিয়ে m1 m2 বাই d স্কয়ার, এই সূত্র দিয়ে সহজেই আমরা এই অঙ্কটা করতে পারবো। আমি সেন্টিমিটার আছে, তাহলে যদি এখানে 10 কেজি নিই, কেজি বাদ দিয়ে যদি আমি একটু এইখানে একটু চেঞ্জ করে দিই, তাহলে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো ক্লিয়ার। এইখানে যদি আমি এটা মনে করো 50 গ্রাম, আর এটা মনে করো 50 গ্রাম, আর এটা ধরো 60 সেন্টিমিটার। যদি তোমাকে বলা হলো যে দুটি ভরের বস্তু 50 গ্রাম, এটাও 50 গ্রাম, আর এটা হলো 60 সেন্টিমিটার, তো তোমাকে বললো এফ কত, বা আকর্ষণ বলের মান এফ কত, আকর্ষণ বলের মান কত। তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানে কি লিখবো, যে ভর m1 মান দিয়ে আছে 50 গ্রাম, অবশ্যই গ্রাম থাকলে তোমাদের কেজিতে করতে হবে, তাহলে 1000 দিয়ে আমরা ভাগ দেব কেজি। m2 বড় এইভাবে 0.05 কেজি একবারে করলাম। এরপরে আছে দূরত্ব, সেটা হলো 60 সেন্টিমিটার দিয়ে আছে, অবশ্যই তোমরা এটা মিটার করবে। এখন দেখো তাহলে সব কিছু আছে, আর জির মান তো তোমাদের আগেই বলে দিলাম 6 × 6 7 3 × 10⁻⁻⁰ নিউটন মিটার কেজি ইনভার্স 2। এখন দেখো
তাহলে কি লিখব? আমরা জানি। তাহলে এফ জি m1 m2 বাই ডি স্কোয়ার, জির মান 6, এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, 10 টু দি ইনভার্স 1 ইন্টু, এখানে আমরা কত পেয়েছি 0.05 ইন্টু 0.05 ভাগ 6 হোল স্কয়ার। তোমাদের এই ক্ষেত্রে একটু সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে সবচেয়ে বেটার হয়। তাহলে আমরা কি করলাম দেখো, এখানে মানগুলো অবশ্যই গ্রামে থাকলে কেজিতে করে নিবা, আর এখানে সেন্টিমিটার মিটার করে নিবা। তাহলে জি m1 ইন্টু ডি স্কয়ার, এই তো এইভাবে সহজ করে নিবা। এরপরে যেটা আছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? তার আগে হচ্ছে ত্বরণ। তো প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে, সেটা হলো ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা বলি। ত্বরণ হলো অ্যাসিলারেশন। ত্বরণ হলো, ত্বরণ আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো। ত্বরণ হলো বেগ বাই সময়। তো এই বেগটাকে আবার আমরা লিখতে পারি এরকম, বেগ হলো সরণ বাই সময়, আর এখানে তো নিচে সময় আছে। তাহলে কি হয় দেখো, সরণ সময় ইন্টু, এখানে তো উপরে চলে যায় সময়। তাহলে আমরা লিখতে পারি সরণের একক হলো কি মিটার, আর সময় আমরা সাধারণত সেকেন্ড। তাহলে সেকেন্ড স্কোয়ার, যেটা গুণ করলে স্কোয়ার, তাহলে হয় মিটার ইনভার্স 2। এটা হলো একক। কার একক? সময়, সেকেন্ড আর সরণ। তাহলে এখানে এই ব্যাপারটা কেমন দেখো, ত্বরণ কাকে বলে? প্রতি সেকেন্ড কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে, সেটা হলো ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা অভিকর্ষ ত্বরণ বলবো। তো অভিকর্ষ ত্বরণের সাথে অ্যাসিলারেশন, এই জন্য এখানে ত্বরণের এ দ্বারা প্রকাশ করে, এ প্রতীক দ্বারা প্রকাশ করে, এ প্রতীক। অ্যাসিলারেশন থেকে এ প্রতীক। সময়, এখানে দেখো এই সময়টা উপরে গুণ হয়ে যায়, এক নিচে এক ধরো মনে মনে, এখানে এক যায় সময়। সময় সময় দেখো কি সেকেন্ড, এটা একক সেকেন্ড, আর সরণ মানে দূরত্ব, এটা হলো মিটার। এটা গুণ করলে একক হয়ে আসে। আর অভিকর্ষ ত্বরণটা হলো কি? তাহলে ওই ত্বরণের একক জানো, অভিকর্ষ ত্বরণেরও একক তাই। এখন অভিকর্ষ ত্বরণ সেটা কি? অভিকর্ষ ত্বরণটা শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা অভিকর্ষ ত্বরণ বলবো। বিষয়টা কেমন দেখো, কোনো বস্তু যদি এরকম উপর থেকে ছেড়ে দেওয়া হয়, সেটা প্রথম সেকেন্ডে, এটা হলো দ্বিতীয় সেকেন্ডে, এটা হলো তৃতীয় সেকেন্ডে। এখন এইখানে বিষয়টা হলো যে প্রথম সেকেন্ডের বেগ ছিল কত? 9.8, আর দ্বিতীয় সেকেন্ডের বেগ হবে 9.8 সাথে ওই যে 2 গুণ হবে। এখানে তৃতীয় ক্ষেত্রে 9.8 এর সাথে 3 গুণ হবে, এইভাবে প্রতি সেকেন্ডে। কারণ অভিকর্ষ ত্বরণে এই জি দ্বারা প্রকাশ করে, এবং এর মান 9.8, ওই যে একক বললাম মিটার পার সেকেন্ড। এইভাবে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পেতে থাকে। এখন অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন, এইটা আবার দেখো যে এক একটা জায়গায় এক একটা অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন। পৃথিবীটা যদি উপবৃত্তাকার হয়, তাহলে এইটা হলো মেরু অঞ্চল, আর এইটুক হলো বিষুবীয় অঞ্চল। তাহলে এইটা যদি মেরু অঞ্চল হয়, আর এইটা হলো বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। তো বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে
এইখানে জির মান 9.83 আর এইখানে জির মান 9.78। দেখো পার্থক্যটা শুধু এতটুকু ইনভার্স। এখন পার্থক্যটা কি এতটুকু, এর মানে হলো কেউ যদি মেরু অঞ্চল থেকে হেঁটে হেঁটে বিষুব অঞ্চলে আসে তাহলে তার ওজনের ক্ষেত্রে ভিন্নতা হবে। কারণ তোমরা জানো আমি পরবর্তী টপিক্সে তোমাদের এখানে ভর আর ওজন নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে তোমরা এটা জানো যে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন মানে হলো মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি আর বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কম। কেন? দেখো তোমরা জানো যে দূরত্ব, এখান থেকে দূরত্ব আর এখান থেকে দূরত্ব, দেখো অবশ্যই এখানে ডি এর মান দূরত্ব বেশি আর এখানে ডিটা হলো কম। তোমাদের তো আগেই বলছি যে ডির মান যদি কমে যায় সেখানে জির মান বাড়বে, আর এখানে ডির মান দূরত্ব বেশি এই জন্য জির মান কম। তাহলে দেখো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মান সবগুলোই তোমাদের টপিকস আলোচনা করে দিছি। এরপরে আরও কিছু টপিকস আছে, সেগুলো আমি পরবর্তী পর্বে ধারাবাহিকভাবে আলোচনা করব। ভালো থেকো, খোদা হাফেজ।